আপনি যদি পশ্চিমবঙ্গে থাকেন তাহলে হয়তো পূর্ব কলকাতা জলাভূমির নাম শুনেছেন, হয়তো এখানকার বিখ্যাত ভেড়িগুলোর কথাও শুনেছেন। কিন্তু জানেন কি এগুলো এত বিশেষ কেন? কারণ এখানে কলকাতা শহরের বর্জ্য জল ব্যবহার করে মাছ চাষ ও কৃষিকাজ করা হয়। পাশাপাশি এই ব্যবস্থা হাজার হাজার মানুষের জীবিকাকেও সহায়তা করে। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই ব্যবস্থা বহু প্রজন্ম ধরে সফলভাবে কাজ করে আসছে। তাহলে বাংলা কিভাবে মাছ উৎপাদনের এই অসাধারণ পদ্ধতি গড়ে তুলল? কেন এটি কলকাতার আশপাশেই গড়ে উঠল? আর বর্তমানে এই ব্যবস্থার সামনে কি কি হুমকি তৈরি হয়েছে? চলুন জেনে নেওয়া যাক বাংলার বিখ্যাত ভেড়ি মৎস্য চাষের গল্প। শুরু করার আগে বাংলার মৎস্য জগতের এমন আরও গল্প জানতে ফিশারি নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। যখন আমরা মৎস্যক্ষেত্র বা মাছ চাষ শব্দগুলো শুনি, তখন সাধারণত আমাদের চোখের সামনে একটি পুকুর, নদী অথবা মাছের খামারের ছবি ভেসে ওঠে। কিন্তু ভেড়ি সম্পূর্ণ আলাদা। পূর্ব কলকাতা জলাভূমির ভেড়িগুলো হলো বিশাল আকারের নিয়ন্ত্রিত মৎস্যচাষ এলাকা। এগুলো কলকাতা শহরের বর্জ্য জল ও নিকাশি ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই জলাভূমি প্রায় 12,500 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। 2002 সালে এটি আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন রামসার জলাভূমির স্বীকৃতি লাভ করে। এই অঞ্চলে শত শত মৎস্য চাষ ব্যবস্থা রয়েছে। এর মধ্যে অনেকগুলোতেই উৎপাদন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্জ্য জল ব্যবহার করা হয়। তবে এমনটা ভাববেন না যে অপরিশোধিত নিকাশি জল সরাসরি একটি পুকুরে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে সেখানে মাছ ছেড়ে দেওয়া হয়। ব্যবস্থাটি মোটেও এমন নয়। বর্জ্য জল প্রথমে বিভিন্ন খাল ও নালার মধ্য দিয়ে প্রবাহিত হয়। সূর্য আলোক, পলি জমা হওয়া, অণুজীবের কার্যকলাপ এবং প্রাকৃতিক জৈবিক রূপান্তরের মতো প্রক্রিয়া এই জলের প্রকৃতি পরিবর্তন করতে সাহায্য করে। শহরের কাছে যে বর্জ্য জল ফেলে দেওয়ার বস্তু, সেটিই জলাভূমির বাস্তুতন্ত্রের জন্য পুষ্টি উপাদানের উৎস হয়ে ওঠে। এই পুষ্টি উপাদান শৈবাল ও প্ল্যাঙ্কটনের বৃদ্ধিতে সহায়তা করে, আর এই প্ল্যাঙ্কটনই মাছের প্রাকৃতিক খাদ্যে পরিণত হয়। কিন্তু কলকাতায় এমন ব্যতিক্রমী ব্যবস্থা তৈরি হলো কিভাবে? সেটি বুঝতে হলে আমাদের শহরটির ভূপ্রকৃতি ও ইতিহাসের দিকে তাকাতে হবে। কলকাতা গড়ে উঠেছিল নিচু জলাভূমির পাশে। শহর যত সম্প্রসারিত হয়েছে, বর্জ্য জলের পরিমাণও তত বেড়েছে। ক্রমবর্ধমান একটি শহরের জন্য সেই বিপুল পরিমাণ বর্জ্য জল ব্যবস্থাপনা করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। একই সময়ে কলকাতার পূর্ব দিকে ছিল বিশাল জলাভূমি অঞ্চল। বর্জ্য জলকে শুধু সরিয়ে ফেলার বস্তু হিসেবে না দেখে স্থানীয় মানুষ সেটি মাছ চাষ ও কৃষিকাজে ব্যবহার করতে শুরু করেন। কলকাতার বর্জ্য জলের সমস্যা ছিল, জলাভূমিতে জলধারণের ব্যবস্থা ছিল, আর স্থানীয় মানুষের কাছে মাছ চাষের জ্ঞান ছিল। ধীরে ধীরে এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু পূর্ব কলকাতায় কেন এই ব্যবস্থার জন্য এত উপযুক্ত হয়ে উঠল? এই জলাভূমি নিচু এলাকায় অবস্থিত এবং বিভিন্ন খাল ও জলপ্রবাহের সঙ্গে যুক্ত। ফলে শহরের বর্জ্য জল সহজেই জলাভূমির মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। এই এলাকার প্রাকৃতিক গঠন এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে জল, পুকুর ও মৎস্যক্ষেত্রগুলোতে দীর্ঘ সময় ধরে অবস্থান করতে পারে। আর এখানেই গড়ে ওঠে ভেড়ি ব্যবস্থা। একবার পুরো প্রক্রিয়াটি কল্পনা করুন। শহর থেকে বর্জ্য জল বেরিয়ে আসে, সেটি জলাভূমিতে প্রবেশ করে। জল বিভিন্ন খাল ও মৎস্য চাষ এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়া সেই জলের ওপর কাজ করে। প্ল্যাঙ্কটন তৈরি হয়। মাছ এই বাস্তুতন্ত্রের মধ্যে বেড়ে ওঠে। এরপর মাছ সংগ্রহ করে বাজারে সরবরাহ করা হয়। কিন্তু এই জলাভূমি শুধু মাছ চাষের জন্য ব্যবহৃত হয় না, মৎস্য চাষের পাশাপাশি এখানে কৃষিকাজও করা হয়। অর্থাৎ একটি জলাভূমি একই সঙ্গে একাধিক অর্থনৈতিক ও পরিবেশগত কর্মকাণ্ডকে সহায়তা করছে। এই কারণেই পূর্ব কলকাতা জলাভূমিকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শুধু এখানে মাছ উৎপাদিত হয় বলেই এটি রামসার স্বীকৃতি পায়নি। এই স্বীকৃতি দেওয়া হয়েছে এখানকার বিশাল জলাভূমি বাস্তুতন্ত্র এবং তার বহুমুখী ভূমিকার জন্য। আর এখানেই আসে ভেড়িগুলোর পেছনে থাকা মানুষদের কথা। প্রজন্মের পর প্রজন্ম ধরে মৎস্যজীবী সম্প্রদায়, কৃষক এবং স্থানীয় অর্থনীতির সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ এই জলাভূমির ওপর নির্ভর করে এসেছেন। তাদের কাজ এই জলাভূমিকে কলকাতার খাদ্য ব্যবস্থার সঙ্গেও যুক্ত করেছে। জলাভূমি ও তার আশপাশে উৎপাদিত মাছ কলকাতার বিভিন্ন বাজারে পৌঁছে যায়। কিন্তু এবার আসে কঠিন অংশটি। কলকাতা অনেক বড় হয়েছে, শহরের আশপাশে জমির মূল্য বেড়েছে, আর শহর যত সম্প্রসারিত হচ্ছে জলাভূমির ওপর চাপও তত বাড়ছে। দূষণ ও পলি জমে যাওয়াও জলাভূমির স্বাভাবিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।
আরও একটি সমস্যা। বর্জ্য জলে প্রকৃতিও পরিবর্তিত হচ্ছে, তাই ভেরি ব্যবস্থা বর্তমানে একটি জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে। শহরের জন্য উন্নত বর্জ্যজল ব্যবস্থাপনা প্রয়োজন, কিন্তু বর্জ্যজলের প্রবাহ ও বৈশিষ্ট্যে খুব বেশি পরিবর্তন ঘটলে ঐতিহ্যবাহী মৎস্যচাষ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে এই মৎস্যচাষ ব্যবস্থা সচল রাখতে জমি, শ্রম এবং প্রথাগত জ্ঞান প্রয়োজন, কিন্তু সেই জ্ঞান এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের কাছে আপনা আপনি পৌঁছে যায় না। তরুণ প্রজন্ম যখন অন্য পেশার দিকে চলে যাচ্ছে, তখন বর্জ্যজল নির্ভর মৎস্য চাষের সঙ্গে যুক্ত জ্ঞানও ঝুঁকির মধ্যে পড়ছে। তাই এই চ্যালেঞ্জ শুধু কয়েকটি পুকুর রক্ষা করার বিষয় নয়, এটি একটি সম্পূর্ণ ব্যবস্থাকে রক্ষা করার বিষয়। এই কারণেই পূর্ব কলকাতা জলাভূমি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। একই কারণে পশ্চিমবঙ্গ সরকার পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণ ও ব্যবস্থাপনা আইন 2006 জলাভূমিগুলো পরিচালনা ও রক্ষা করার জন্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলোর গুরুত্ব কোথায়? কারণ একটি ভেরি হারিয়ে গেলে আমরা মাছ উৎপাদনের একটি এলাকা হারাতে পারি, আমরা মানুষের জীবিকা হারাতে পারি, আমরা কৃষি জমি হারাতে পারি, আমরা জলাভূমির আবাসস্থল এবং জীব বৈচিত্র্য হারাতে পারি। এই কারণেই বাংলার ভেরিগুলো এত বিশেষ। এটি এমন একটি উদাহরণ যেখানে একটি শহর, তার বর্জ্য জল, জলাভূমি, মৎস্য চাষ এবং মানুষেরা একটি সংযুক্ত ব্যবস্থার অংশ হয়ে উঠেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার ভেরি মৎস্য চাষ নীরবে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, কলকাতা ক্রমাগত বিস্তৃত হওয়ার সময় আমরা কি এই ব্যবস্থাকে রক্ষা করতে পারব? কারণ ভেরির গল্প আসলে শুধু মাছের গল্প নয়, এটি সেই গল্প যেখানে বাংলা একটি সমস্যাকে সম্পদে পরিণত করতে শিখেছিল, যা আজও আমাদের পথ দেখাতে পারে। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ফিশারি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।